স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। এবারে জানাবো খবরের বিস্তারিত। আম্বানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম। কাল আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা। ফজরের নামাজের পরে উর্দুতে বয়ান করেন তাবলিগ জামাতের পাকিস্তানের শীর্ষ মুরব্বী মাওলানা খোরশেদ। ভোর থেকেই শীত উপেক্ষা করে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ জড়ো হয়েছেন টঙ্গীর তুরাগ তীরে। দিনব্যাপী চলবে ইজতেমার নানাবিধ কার্যক্রম। জোহরের নামাজের পর আমবায়ন করবেন মাওলানা ইসমাইল গোধরা। আসরের নামাজের পর যৌতুকবিহীন বিয়ের ব্যবস্থা করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। মাগরিবের নামাজের পর আবারও শুরু হবে বয়ান। এভাবেই চলবে এশার নামাজ পর্যন্ত। এদিকে এখন পর্যন্ত নানা অসুস্থতাজনিত কারণে এবারে প্রথম পর্বের ইজতেমায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এবার প্রাণ গেল এক বাংলাদেশির। দালালের খপ্পরে পড়ে রাশিয়ার হয়ে যুদ্ধে নেমে মারা যান নাটোরের যুবক হুমায়ুন কবির। পরিবারের অভিযোগ, চাকরির প্রলোভনে রাশিয়া নিয়ে জোর করে তাকে যুদ্ধে পাঠানো হয়। এদিকে যুদ্ধক্ষেত্রে আটকে আছেন নিহতের ভগ্নিপতি। তার জীবনও শঙ্কায়। দেশেহারা পরিবার নিহতের মরদেহ ও তার ভগ্নিপতিকে দেশে আনতে চান সরকারের সহযোগিতা। মাসে 2.5 লাখ টাকা বেতন, মিলবে আরও নানা সুবিধা। ড্রিম হোম ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড নামে ঢাকার একটি এজেন্সির এমন প্রলোভনে গেল বছরের 28 অক্টোবর রাশিয়া পাড়ি জমান নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামের হুমায়ুন কবির ও তার ভগ্নিপতি রহমত আলী। তবে রাশিয়া পা রেখেই ভুল ভাঙে তাদের। জোর করে নিয়ে যাওয়া হয় সেনাবাহিনীর ক্যাম্পে। সেখানে নামমাত্র প্রশিক্ষণ দিয়ে পাঠিয়ে দেওয়া হয় যুদ্ধক্ষেত্রে। চলতি মাসে 20 তারিখে পরিবারের সাথে কথা হয় তাদের, জানান যুদ্ধক্ষেত্রের ভয়াবহতা সম্পর্কে। এর 6 দিন পর রহমত আলী ফোন করে জানান ইউক্রেনের ড্রোন হামলায় মারা গেছেন হুমায়ুন কবির। শঙ্কায় তার জীবনও। খবর শোনার পর থেকেই পুরো পরিবার শোকে স্তব্ধ। ছেলে আর জামাইয়ের ছবি হাতে কেঁদে চলেছেন কারিমুন বেগম। বেদনায় শোকে পাথর হুমায়ুনের স্ত্রী। আমার জামাই গেছে, আমার ছেলে গেছে, ছেলে তো মারাই গেছে। আমার ছেলেকে যাতে দেশের বাড়ি পাঠায় দেয় জামাক সময়তে, এই সংসার তো কেউ নাই বাবা। ট্রেনিং এর পরে আমার স্বামী লাস্ট 20 তারিখে বলছে যে আমাদেরকে উদ্ধার করো, আমাকে হয় একটা ভালো কাজ করার জন্য অনুরোধ করো, নইলে আমাদেরকে দেশে আসানোর ব্যবস্থা করো। ভাইয়ের মরদেহ দেশে আনার ব্যবস্থা ও স্বামীকে ফেরাতে সরকারের সহযোগিতা চান রহমত আলীর স্ত্রী। আমার সরকারের কাছে আবেদন, আমার স্বামীটা দেশে ফিরে নিয়ে আসেন আর আমার ভাইয়ের লাশটাও নিয়ে আসার চেষ্টা করেন। আমরা নিশ্চয় আমার 2টা ছেলে মেয়ে, তাদেরকে দেখার মতন কেউ নেই। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের কথা জানালেন স্থানীয় সামাজিক সংগঠনের এই নেতা। আমরা এই বিষয়ে ইউনো মহোদয়ের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করতেছি এবং ওনারা দরখাস্ত দিলে একটু জোরালো ভাবে নাটোর ডিসি অফিস এবং জেলা প্রশাসনের কার্যালয় এবং যে কোনো জায়গায় যেতে হলে আমরা সার্বিকভাবে তাকে সহযোগিতা করব। অভিযুক্ত দালালের দৃষ্টান্তমূলক শাস্তি চান স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। ইতালি নেয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে ফরিদপুরের 2 যুবককে গুলি করে হত্যা করেছে দালাল চক্র। শুক্রবার চক্রটি পরিবারের কাছে নিহত 2 যুবকের মরদেহের ছবি পাঠায়। নিহতরা হলেন ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হৃদয় হাওলাদার ও রাসেল হাওলাদার। হৃদয় হাওলাদারের স্বজনরা জানান 2 মাস আগে স্থানীয় আবু তারা মাতব্বর, আলমাস ও আনোয়ারের মাধ্যমে 16 লাখ টাকা দিয়ে বিদেশে পাঠানো হয় তাকে। 16 লাখ টাকা দেওয়ার পরও বিদেশ থেকে ফোন করে আরও টাকা দাবি করছিল পাচার চক্রটি। গত কয়েকদিন হৃদয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে হৃদয় ও রাসেলের মরদেহের ছবি পাঠিয়ে মুক্তিপণের দাবিতেই তাদের হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। অভিযোগ দায়ের করলে দালাল চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুকসেদুর রহমান। মানিকগঞ্জ জেলা কারাগারে রাজু মণ্ডল নামে এক হাজুতিকে নির্যাতনের অভিযোগ উঠেছে দায়িত্বরত কারারক্ষীদের বিরুদ্ধে। কারাগারের ভেতরের ক্যান্টিনে ফল কেনা নিয়ে দ্বন্দ্বের জেরে 3 জন কারারক্ষী রাজুকে মারধর করে। আহত রাজুকে হাসপাতালে আনা হলে তার উপর চালানো অত্যাচারের বিষয়টি প্রকাশ্যে আসে। গেল 2রা জানুয়ারি মানিকগঞ্জ জেলা কারাগারের ক্যান্টিনে ফলের দাম নিয়ে হাজতি রাজু মণ্ডলের সাথে কারারক্ষী রফিকুল ও কোহিনুরের বাকবিতণ্ডা হয়। অভিযোগ উঠেছে এরপর তাদের মধ্যে হাতাহাতি হয় এবং জাহিদ নামের এক কারারক্ষী রফিকুল ও কোহিনুরের সঙ্গে মিলে রাজুকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।
5ই জানুয়ারি আদালতে হাজিরা দিতে না আসায় অন্য আসামিদের কাছ থেকে নির্যাতনের বিষয়টি জানতে পারেন রাজুর পরিবার। 28শে জানুয়ারি রাজুকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে আনা হয়। আমি আসছি তারিখের দিন, এখন দেখি যে তার তারিখে নিয়ে আসে নাই। হাজতে আসামিগুলো আনছে, তাদের কাছে জিজ্ঞেস করে যে বাজান কী হয়েছে, আবার রাজুকো বলছে আপনার রাজুর ব্যাপারটা শুনেন নাই, গত 2 তারিখে তো তার পঙ্গু বানা হলাইছে। কোমরে আঘাতপ্রাপ্ত রাজুকে এমআরআই করানোর জন্য পরামর্শ দিয়েছে চিকিৎসক। তবে কারাভ্যন্তরে হাজতিকে মারপিটের বিষয়টি মানবাধিকার লঙ্ঘন বলে জানিয়েছেন জেলা জজ আদালতের আইনজীবী। অর্থোপেডিক্স কনসালটেন্ট ডাক্তার শহীদুল আজম তিনি দেখেছেন এবং তাকে বেটার ম্যানেজমেন্টের জন্য, বেটার চিকিৎসার জন্য তাকে এমআরআই অ্যাডভাইস করেছে। তিনি এমআরআই অ্যাডভাইস করার পরে এটা আরও বেশি সুস্পষ্ট ডায়াগনোসিসে চলে আসবে। এটা তো মানবাধিকার, এটা তো একটা অপরাধ করো, একটা মারাটা অপরাধ। আমি যত মুখে কথা বলতে পারি, যখনই আমি একজনকে গায়ে হাত দিব সেটাও কিন্তু একটা অপরাধ, তখন কিন্তু অফেন্স হয়ে গেল। হাজতিকে মারধরের ঘটনায় কারারক্ষী রফিকুল ও জাহিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারাপ্রধান। এরকম একটা ঘটনার কারণে আমরা দুইজন কারারক্ষী অভিযুক্ত করেই 2 কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বন্দীকে আমরা কারা হাসপাতালে প্রথমে চিকিৎসা নেই, তারপরে পরবর্তীতে 250 বেডে মানিকগঞ্জে চিকিৎসা নেওয়া হয়। গত 23 মাস ধরে একটি হত্যা মামলায় কারাভোগ করছেন সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল গ্রামের রাজু মণ্ডল। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক ও ড্রেনেজ মেরামত কাজে দেখা দিয়েছে স্থবিরতা। 1,500 কোটি টাকার বিশেষ প্রকল্প হাতে নিলেও শেষ না হয় কাজে আসছে না নগরবাসীর। জুলাই বিপ্লবের পর লাপাত্তা বেশ কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান। মাসের পর মাস কাজ বন্ধ থাকায় নাগরিক ভোগান্তি পৌঁছেছে চরমে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক ও ড্রেনেজ উন্নয়ন প্রকল্পে গেল 2023-24 অর্থ বছরে বরাদ্দ হয় 1,550 কোটি টাকা। দরপত্র প্রদান করে 86টি প্যাকেজে কাজও শুরু হয়, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে 33টি ওয়ার্ডে প্রকল্প বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জুলাই গণ অভ্যুত্থানের পর অনেক ঠিকাদারি পলাতক। 2023 সালের জানুয়ারিতে কেওয়াটখালীর 19 ও 20 নং ওয়ার্ডের শুরুর 6 মাস যেতেই বন্ধ হয়ে যায় কাজ। নগরের ভাটিকাশর, পলাশপুর ও নতুন বাজার সড়কেও একই অবস্থা। এই রাস্তাটা বর্তমানে কঠিন সমস্যা হচ্ছে ধুলাবালিতে। ধুলাবালি ওই রাস্তার মোড় থেকে একেবারে সামনে পর্যন্ত যে রাস্তাটা প্রায় 1 বছর ধরে এই অবস্থা। এই রাস্তাটা ধরেন 1.5 বছর ধরে কন্ট্রাক্টর এনে কাজ করছিল, কিছুদিন সুরকি টুরকি ফালাইছে, পরে আওয়ামী লীগ সরকার পতনের পরে তারা বাইকে গেছে গা, এখন রাস্তাটা এইভাবে পড়ে রয়েছে। এদিকে নির্দিষ্ট মেয়াদেই বাকি কাজ শেষ করার আশ্বাস প্রধান নির্বাহী কর্মকর্তার। আমাদের ইতিমধ্যে 45% কাজ সম্পন্ন হয়েছে এবং অন্যগুলো চলমান আছে। খুব দ্রুত গতিতে কাজ চলমান আছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই চুক্তি মেয়াদের মধ্যেই আমরা আশা করি কাজগুলো সম্পন্ন হয়ে যাবে। বর্ষার আগে নির্মাণ কাজ শেষ না করা গেলে বাড়বে ভোগান্তি। দলীয় প্রভাবের কারণে তারা ঠিকাদার নিয়োগ দিয়েছিলেন এবং এখানে দুর্নীতি ছিল। এখন এই যে তারা পালিয়ে গেল, যে দুর্ভোগ তৈরি হয়েছে রাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থা, সামনে বর্ষাকাল আসছে, এই বর্ষাকালে যদি ড্রেনেজ ব্যবস্থা ঠিকমতো উদ্যোগ ভালোভাবে না হয়, বর্ষার কারণে যে পানি জমে যাবে, এতে জনগণের দুর্ভোগ বেড়ে যাবে। দ্রুত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার নির্মাণ কাজ শেষ করার দাবি নগরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জ অংশে যানজট ও ভোগান্তি দিন দিন বাড়ছে। এর পেছনে আইন অমান্য করার প্রবণতা, অসচেতনতা এবং হাইওয়ে পুলিশের নজরদারির অভাবকে দায়ী করছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও স্থানীয়রা। হাইওয়ে পুলিশ বলছে যানজট নিরসনে নিয়মিত কাজ করছে তারা, তবে মহাসড়কে যানবাহনের বেশি চাপ থাকায় এবং মুন্সিগঞ্জ অংশের প্রশস্ততা কম হয় যানজট থেকে মুক্তি মিলছে না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর পূর্ব প্রান্ত থেকে মেঘনা গোমতী সেতু পর্যন্ত মুন্সিগঞ্জ অংশের দৈর্ঘ্য 7 কিলোমিটার। মহাসড়কের নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী অংশ 6 থেকে 8 লেনে উন্নীত হলেও ওই অংশটি 4 লেনে সীমাবদ্ধ। আইন অমান্য করে মহাসড়কে চলাচল করছে অনুমোদনহীন ছোট বাহন। যত্রতত্র থামানো হচ্ছে বাস। ফুট ওভারব্রিজ থাকলেও মহাসড়ক দিয়ে পারাপার হচ্ছে পথচারী। এতে দুর্ঘটনা বাড়ছে, যানবাহন বিকল হয়ে দেখা দিচ্ছে দীর্ঘ যানজট। অটোগুলা বেবিগুলা যে চলে এই কারণেই বেশি যানজটটা লাগে। ওভারব্রিজটা না যে রং সেতে যায়, তখন মানুষ দুর্ঘটনা অনেক মানুষ মারা যায়।
কয়েকদিন আগে একজন মারা গেছে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে নির্বিকার হাইওয়ে পুলিশ। লোকাল গাড়িগুলা আঁকাবাঁকা করে রেখে দেয় যাতে পিছনে যানজট লাগে। আপনার জাম লাগলে তো রেখাটা আসতে অথবা গাড়িটা সরাইতে অনেক সময় আপনার হাঁকটা পাস করতে অনেক সময় লেগে থাকে, এই জন্যই তো জামটা বেশি পাবে। গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জানান, দুর্ঘটনা কবলিত ভারী যানবাহন দ্রুত মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া সক্ষমতা সম্পন্ন রেকার নেই হাইওয়ে পুলিশের। এখানে যে রেকারটা আছে, অনেক সময় এই রেকারটা এই লরিটাকে অ্যাফোর্ড করতে পারে না। এক্ষেত্রে আমাদের অনেক সময় এই যানজটের তৈরি হয়, এটাকে রাস্তার থেকে অপসারণ করতে একটু সময় লাগে। হাইওয়ে পুলিশ জানায়, মুন্সিগঞ্জ অংশ 4 লেন এবং অপ্রশস্ত। এছাড়া চট্টগ্রাম বন্দরের মালবাহী ট্রাক, লরি এই মহাসড়কে চলাচল করায় যানবাহনের চাপ বেশি। যে আমাদের রেলটা কিন্তু সিগন্যাল বা 4 লেন না, রাস্তার সাইডে যে যায় ফুটপাত, এটা কিন্তু ভাঙাচোরা, উঁচু নিচু, যার জন্য একটা গাড়ি সাইডে নামতে পারে না। রাস্তাটা ন্যারো, যার কারণে গাড়ি কিন্তু একসাথে কয়েক লাইন দিয়ে গাড়ি যেতে পারে না। মহাসড়কের মুন্সিগঞ্জ অংশে যানজট নিরসনে মহাসড়ক 6 থেকে 8 লেনে উন্নীত করার পাশাপাশি হাইওয়ে পুলিশের সক্ষমতা বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। প্রায় 11 বছর পর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন আজ দুপুর 1টায় আশুগঞ্জের আব্বাস উদ্দিন খান মডেল কলেজ মাঠে সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ জানান, এরই মধ্যে কলেজ মাঠে সম্মেলনের সব প্রস্তুতি শেষ হয়েছে। সম্মেলনে লক্ষাধিক মানুষের উপস্থিতির আশা করছেন তিনি। এর আগে 28শে ডিসেম্বর ও 18ই জানুয়ারি সম্মেলন হওয়ার কথা থাকলেও জেলা বিএনপির একাংশের বিরোধিতায় তা পেছানো হয়। সিরাজগঞ্জে এবার রেকর্ড পরিমাণ জমিতে আবাদ হয়েছে সরিষা। মাঠের পর মাঠ এখন যেন হলদে চাদরে ঢাকা। বাজারে সরিষার চাহিদা থাকায় কৃষকরা দামও পাচ্ছেন ভালো। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা আশা করছেন ভালো ফলনের। আর সরিষার উৎপাদন বাড়াতে পরামর্শ ও সহযোগিতা দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্তজোড়া মাঠ। সিরাজগঞ্জের চলনবিল অধ্যুষিত উল্লাপাড়া, তারাস, রায়গঞ্জ ও শাহজাদপুর উপজেলার প্রতিটি ফসলি জমিতে এখন হলুদের এমন সমারোহ। উন্নত জাত ও আবহাওয়া অনুকূলে থাকায় বিঘাপতি সরিষা উৎপাদন হবে 6 থেকে 7 মণ। লাভের আশা কৃষকদের। সরিষা বোনা ধরছি আমরা, ফলনও ভালো পাচ্ছি, দামও ভালো পাচ্ছি, পোকামাকড়ের কোনো আক্রমণ নাই। সেই হিসাবে আল্লাহ দিলে এবার আমরা খুবই লাভবান হবে। গতবার 25 বিঘা আবাদ করেছিলাম, এবার সরিষা আবাদ আমি 35 বিঘা 36 বিঘা জমি আবাদ করেছি। সরিষার আবাদ বৃদ্ধি ও উৎপাদন বাড়াতে মাঠ পর্যায়ে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এবং মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি অফিসাররা তাদের সার্বক্ষণিক পরামর্শ দিয়ে আসতেছে এবং আমরাও উপজেলাতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে পরামর্শ দিচ্ছি। ফলন ভালো হওয়ায় এবার প্রায় 1100 কোটি টাকার সরিষা উৎপাদনের আশার কথা জানান কৃষি কর্মকর্তা। প্রায় 2000 হেক্টর মতো আমাদের কিন্তু সরিষা এবার আসছে। যে সরিষা হয়েছে তাতে আশা করছি আমি একটা হিসাব করেছি যে আমার এই সেজুন জেলায় প্রায় আমার 1100 কোটি টাকার সরিষা উৎপাদন হবে। সিরাজগঞ্জে এবার 87,125 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, যা গেল বছরের চেয়ে বেশি। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। কক্সবাজারের টেকনাফের প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতে 9 মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আজ থেকে। নিষেধাজ্ঞা বহাল থাকবে আগামী নভেম্বর পর্যন্ত। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার দ্বীপটিতে ভ্রমণের শেষ দিন ছিল পর্যটকদের। একমাত্র প্রবালদ্বীপের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় এমন সিদ্ধান্ত জানিয়েছে জেলা প্রশাসন। তবে পর্যটন মৌসুমের 2 মাস বাকি থাকতেই এমন ভ্রমণ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ দ্বীপবাসী ও ব্যবসায়ীরা। তারা জানান, এখন যদি দ্বীপে পর্যটক আসা বন্ধ হয়ে যায় তাহলে নানা সংকটে পড়বেন বাসিন্দারা। 28শে ফেব্রুয়ারি পর্যন্ত দ্বীপ উন্মুক্ত রাখার দাবি জানান তারা। মিয়ানমারের পণ্যের সমাহার নিয়ে রাখাইনদের পরিচালিত কক্সবাজারের বার্মিজ মার্কেট একটা সময় বেশ জনপ্রিয় ছিল। অভিযোগ, বাঙালি ব্যবসায়ীদের সংখ্যাধিক্যের কারণে কমে গেছে রাখাইনদের দোকানপাট। এতে জৌলুস সারাতে বসেছে ঐতিহ্যবাহী মার্কেট। কক্সবাজার শহরের প্রধান সড়কে বার্মিজ মার্কেট এলাকা, যেখানে গড়ে উঠেছে মিয়ানমারের উৎপাদিত পণ্য সামগ্রীর 24টি মার্কেট, যাতে স্থান পেয়েছে অন্তত 350 দোকান।
এসব দোকানে বার্মার তৈরি জিনিস ছাড়াও রাখাইনদের উৎপাদিত পণ্য বিক্রি হয়, মিলছে অন্যান্য দেশের পণ্য। শুরু থেকে একটা সময় পর্যন্ত এসব মার্কেটের দোকান মালিক ও কর্মচারীরা ছিলেন রাখাইন সম্প্রদায়ের। বর্তমানে ৫ শতাধিক রাখাইন তরুণী ও নারী এসব দোকানে কর্মরত। ফলে এসব মার্কেটের পণ্যের দাম ও মান নিয়ে রয়েছে কিছুটা অসন্তোষ। মালগুলো ভালো অরিজিনাল সেজন্য আসি, অথবা অরিজিনাল বলে বার্মিজ মাল দেয় না, বাংলা মালগুলো দিয়ে দেয়, সেজন্য বার্মিজ মার্কেটে আসা। এদিকে রাখাইন ব্যবসায়ীদের অভিযোগ, নামে বেনামে সৈকতের আশপাশ সহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে বার্মিজ পণ্যের অসংখ্য দোকানপাট। শাল, থ্রি পিস, বিছনা চাদর, জুতো থেকে শুরু করে সবকিছু পাওয়া যাবে। ব্যবসা তো আগের মতো হইতেছে না, এখন ব্যবসা নেই। রাখাইনদের ঐতিহ্যবাহী এই ব্যবসা এখন অনেকটাই চলে গেছে বাঙালিদের দখলে। লাভবান ব্যবসা মনে করে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে ব্যবসা যখন শুরু করে দিল, তখন আস্তে আস্তে এই রাখাইনদের সাথে বাঙালিরাও ব্যবসায় শুরু করে দিল। সরকারের কাছে আবেদন করছিলাম বার্মিজ মার্কেট নিয়ে একটা বিশাল একটা তোরণ বা গেট স্থায়ীভাবে করার জন্য, একটু বিরতি রেস্টের জন্য, যেমন একটা যাত্রী ছাউনি। মার্কেটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রণোদনার দাবি ব্যবসায়ীদের। এখন ওদের জায়গাটা দখল করে নিয়েছে আমাদের স্থানীয় কিছু ব্যবসায়ী, বিভিন্ন কক্সবাজার বা কক্সবাজার বাইরের ব্যবসায়ীরা, কিন্তু মূলত এখানকার উৎপাদিত পণ্য না, এটা মায়ানমার থেকে আনছে, কিছুটা চট্টগ্রাম থেকে নিয়ে আসছে। সরকার যদি চায় এদের যে বিশাল একটা জনগোষ্ঠী, এটা আমাদের জন্য একটা ব্র্যান্ড হতে পারে। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায় কক্সবাজার বার্মিজ মার্কেট তার হারানো ঐতিহ্যে ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা পর্যটক সহ সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।